শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পের 23তম পর্ব। লেখিকা ফারহানা নিঝুম। নারী তুমি ভয়ঙ্কর সত্তা, নারী তুমি এক বহুরূপী বিপর্যয়। তোমার চোখে প্রলয়ের পূর্বাভাস, আবার আশ্রয়। কখনো শানিত অস্ত্র, নীরবতার রক্তক্ষয় ঘটাও। কখনো ধ্বংসের প্রলয়ঙ্কারী, কখনো তুমি পদ্মার গুড়ি অবাধ্য, দুরন্ত সীমাহীন। ভাঙো পার, বদলে দাও মানচিত্র, তবু তোমাকেই বুকে ফুটে শিশির ভেজা কোমলতা, ফুলের মতো নতজানু অথচ ছোঁয়ার সর্বনাশ। তুমি আশীর্বাদ ও অভিশাপের মহাবস্থান, এক অনিবার্য নারী সত্তা। কথাটা বোধহয় সত্য হলো। তবে আফ্রিদ সেদিন মিছে মিছে বলেছিল নারী জাতি ভীষণ ভয়ঙ্কর। আজকে তাই সত্যি হলো। সকালটা নিস্তব্ধ স্নিগ্ধতায় ভরে উঠেছে। ভেজা হওয়ার স্পর্শে চারপাশ যেন নতুন রূপে সেজে উঠেছে। শিশিরে ভেজা ঘাসে সূর্যের প্রথম কিরণ লেগে মণিমুক্তর মতো ঝলমল করছে। দূরে গাছের ডালে পাখিরা ডানা মেলে সুর তুলছে। প্রকৃতি তার কোমলতম রূপে ধরা দিয়েছে। তবুও আফ্রিদের বুকের ভেতর জ্বলছে এক অব্যক্ত আগুন, বিষাদের আগুন। চারপাশের সব সৌন্দর্য তার চোখে আজ ফিকে হয়ে আছে। নীল আকাশও তার কাছে ধূসর, পাখির সুরও নিঃশব্দ। হৃদয়ের গভীরে জমে থাকা যন্ত্রণা সকালের আলোতেও নিভতে জানে না। বাহিরের পৃথিবী যতই স্নিগ্ধতায় ভরা থাকুক, তার অন্তরের অগ্নিকুণ্ড ততই দাউ দাউ করে জ্বলে ওঠে। চোখের কার্নিশ লাল হয়ে এসেছে, দাঁতে দাঁত পিষছে সে। পৈশাচিক মস্তিষ্ক কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। সিগারেট বের করে পাগলের মতো সেটাতে একের পর এক টান দিচ্ছে। হাতে ধরে রাখা চিরকুটটা রয়েছে তার, সেখানে তার জানকি বাচ্চা লিখে গেছে, মিস্টার আফ্রিদে হোসেন, মাফিয়া কিং আফ্রিদে হোসেন, চলে যাচ্ছি আমি। ভুলেও খোঁজার চেষ্টা করবেন না আমাকে। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমাদের দেখা হবে, তবে এভাবে নয়, অন্যভাবে। আপনাকে ধ্বংস করতে নিজেকে নতুন করে সাজিয়ে তুলব। আর হ্যাঁ, কাল যা হয়েছে আমাদের মধ্যে তা আপনার জন্য তোহফা ছিল। আপনি চেয়েছেন কাছে আসতে, আমিও আপনাকে কাছে টেনেছি। খোদা হাফেজ। বারংবার একই চিরকুট পড়ে চলেছে আফ্রিদ। মস্তিষ্কে আগুন জ্বলছে। ন্যান্সির মাঝে এতটা বিভোর ছিল আফ্রিদ যে অন্য কিছু নিয়ে ভাবেনি। সে ঘুমিয়েছিল, তাকে ড্রাগস দেওয়া হয়েছিল। আর এই ড্রাগস যে তার বউ দিয়েছে তা সে জানে। এই ড্রাগসের প্রভাবে শুধু ঘুমিয়েছে, দিন রাত ঘুমিয়েছে। পিছনে দাঁড়িয়ে থাকা ঈশান মৃদুস্বরে বলল, বস, অলরেডি এয়ারপোর্টে গার্ড পাঠানো হয়েছে। পুরো শহরে কারফিউ জারি করা হয়েছে। ম্যাম কোনো মতে বের হতে পারবে না। আর স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উদ্যোগ থেকে খুঁজে বের করার চেষ্টা করছে ম্যামকে। এলোমেলো কোকড়ানো চুলগুলোতে হাত বুলায় আফ্রিদ। উফ, মোটেও ঠিক হয়নি। সে একত্রে শাওয়ার নিতে পারেনি, বাসরের পর গুড মর্নিং কিস দিতে পারেনি। রাগে হিসিয়ে বলল, শালি, আমার তো মনই ভরে নাই। একসাথে শাওয়ার পর্যন্ত নেওয়া হলো না। শয়তানের ঘরে শয়তান। একসাথে শাওয়ার নিয়ে তারপর পালাতি। এরকম একটা পরিস্থিতিতে আফ্রিদের মুখে এমন তার কথায় ভেবাচেকা খেয়ে গেল ঈশান। মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল। ঈশান চওড়া হেসে বলল, বস, পোর্টার ক্যাবলের কি কানেকশন হয়েছে? চকিতে ফিরে তাকালো আফ্রিদ। রাগে চোখ দুটো থেকে যেন লাভা বের হচ্ছে। ঈশান থতমত খেয়ে গেল। না মানে আপনার গলায় ঘাড়ে যা দেখতে পাচ্ছি তাতে বোঝাই যাচ্ছে যে। চট করে হাতটা গলায় চলে গেল আফ্রিদের। বউ তার গলায় চমৎকার চিহ্ন এঁকে গেছে। যেই চিহ্ন দেখে যে কেউ বলবে নিশুতে রাতের অন্ধকারে স্ত্রী ভালোবেসেছে তার স্বামীকে। আফ্রিদ বিড়বিড় করে আওড়ালো, মাই ডিয়ার পার্সোনাল পিরান হাফিজ, নট ব্যাড, আই লাইক ইউর লাভ ব্রাইট। ঈশান গলা খাকিরি দিয়ে বলল, বস, আমাদের আইডিয়া কাজে লেগেছে তাই না? পোর্ট আর ক্যাবল। ততক্ষণে জুতো খুলে তার দিকে ছুঁড়ে মারল আফ্রিদ। আহত ব্যাগের ন্যায় চেঁচিয়ে উঠল, কি? তখন থেকে পোর্ট আর ক্যাবল নিয়ে পড়ে আছিস, শালা লুচ্চা? আমি লুচ্চা আর আপনি মসজিদের ইমাম সাহেব। ভুলবশত মুখ ফসকে কথাটা বলে ফেলল ঈশান। আফ্রিদ অগ্নিদগ্ধ নয়নে তাকাতেই চুপসে গেল। কথা পাল্টে বলল, এখন কি হবে বস? ম্যামকে তো বের করতে হবে। জাউরার ঘরে জাউরা, কারফিউ জারি করে লাভ নাই বাল। ও আর এদেশে নাই।
অলরেডি আমেরিকার ফ্লাইটে উঠে গেছে। আফ্রিদের কথায় চমকে ওঠে ঈশান। কিন্তু বস, আপনি কি করে জানলেন? আফ্রিদ সিগারেট ফেলল, দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, অ্যাঞ্জেলিনা নিজের বুদ্ধিতে নয়, আমাদের বুদ্ধিতে চলে। ওর লাইফে কি করবে না করবে সবটা আমি ডিসাইড করব। ঈশান মৃদু হেসে ফেলল। কিন্তু আমেরিকা যাওয়ার কারণ কি বস? আফ্রিদ ঘাড় বাঁকালো। গাড়ি বের কর, ঈশান, বেরোতে হবে। মম শুনছো? ময়মনে হোসেন নখে নেল পালিশ দিতে বড় ব্যস্ত। তাকে হেল্প করছে কল্পনায় হোসেন। তড়িৎ গতিটা তখন ছুটে এলো সাব্বির। তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, সাথে চিন্তিত বটে। বড়ভাবে পালিয়েছে। খবরটা যেন ছোটখাটো বিস্ফোরণ ঘটায় ড্রয়িং রুমে। ব্যস্ত হাত থেমে গেল ময়মনে হোসেনের এবং কল্পনার। শটান হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। কিঞ্চিৎ সন্দিহান কণ্ঠে বললেন, কি বলছো তুমি এসব সাব্বির? সাব্বির ঘেমে একাকার হয়ে আছে। গালে হাত বুলিয়ে বলল, সত্যি বলছি আমি। কল্পনা রীতিমতো আহাম্মক বনে দাঁড়িয়ে আছে। এই মেয়ের কলিজা আছে বলতে হবে। কিছুদিন পর পর পালিয়ে যায়। গিয়েছিল তো হানিমুনে। এমন ভাব করেছিল যে আফ্রিদি হোসেনকে ভালোবাসে। আমি জানতাম ইলহাম এমন কিছুই করবে। দাঁতে দাঁত চেপে বললেন মৈমনে হোসেন। রাগে শরীর কাঁপছে ওনার। এই মেয়ের জন্য ওনার বেটা এমন হয়েছে। কল্পনা ন্যাকামি করে বলল, দেখলেন মম, আমি কিন্তু আপনাকে বলেছিলাম ইলহাম এভাবে সেন্ট মার্টিন যাওয়ার পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। চোখ বুজে লম্বা নিঃশ্বাস ছাড়লেন তিনি। সাব্বিরকে উদ্দেশ্য করে বললেন, আমার বেটা এখন কোথায় সাব্বির? সাব্বির আগের ন্যায় নিরেশ্বরে বলল, ভাই ফিরছে, তবে এখন কোথায় আছে বলেনি। দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে ক্রূর হাসল নীলাদ্রি। সে তো অলরেডি খবর পেয়েছে ইলহাম ঠিক কোথায় আছে এখন। আগন্তুক বিশাল রিসার্চ সেন্টারের টপ ফ্লোরে থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সুদর্শন পুরুষ। কালচে ডেনিম প্যান্টার নিতম্বে ঢিলের হালা বসে আছে। কোমরে হালকা ভাঁজ, যেন অন্যমনস্ক এক বিদ্রোহের চিহ্ন। প্যান্টের ওপরের বোতামটা একটু আলগা। ভেতরে সাদা বেল্ট লাইন চোখে পড়ছে অনিচ্ছাকৃতভাবে। সে দাঁড়িয়ে আছে কাচের থাই গ্লাসের ঠিক পাশে। কাচে ভেসে ওঠা প্রতিবিম্বে তার শরীর দ্বিখণ্ডিত, এক পাশে বাস্তব, আরেক পাশে ছায়া। দুটো মিলে যেন পুরোটা ধরা দেয় না। খোলা শার্টটা কাঁধে ঝুলে আছে, যার বুকের মাঝখানে আঁকা রয়েছে সূর্যের মতো চমৎকার এক ট্যাটু। বুক থেকে পেট পর্যন্ত টান টান রেখাগুলো আলো আধারের খেলায় স্পষ্ট, তবুও অপ্রদর্শনীয় সৌন্দর্য বজায় রেখে। তার এক হাত পকেটের কিনারায় ঠেকানো, আঙুলগুলো আলসে মিথ্যে বাঁকানো। এটা কি ভয়ঙ্কর এক সত্তা! হ্যাঁ, নিকৃষ্ট বিকৃত মস্তিষ্কের এক সত্তা। তার পৈশাচিক আনন্দ হচ্ছে মৃত্যু নিয়ে খেলা। সে জ্বলন্ত এক অগ্নিপিণ্ড, ধ্বংস হয়ে যার আরেক নাম, যার নিঃশ্বাসে ছাই হয়ে যায় সভ্যতার মুখোশ পরা শান্তি। অন্ধকারের জরায়ুতে লুকিয়ে থাকে তার বীভৎস প্রমাণ। মোহ নাকি দ্রোহ সে নিজেও জানে না, কারণ তার হৃদয়ে প্রেম আর বিদ্রোহ একই ছুরির দুই ধার। সত্য নাকি মিথ্যা সে প্রশ্নের ঊর্ধ্বে। তার আত্মা বড়ই অদ্ভুত, না সম্পূর্ণ নরক, না পুরো স্বর্গ। এক ভাঙা নক্ষত্রের মতো, যে আলো দেয় কেবল ধ্বংসের পথে। সে আসে না, সে ঘটে। আর তার ঘটনার নামই এক নিস্তব্ধ ভয়ঙ্কর ইতিহাস। সে যে অ্যাঞ্জেলিনার এক উন্মাদ দেবদাস। আফ্রিদ হোসেন ইজ নট এ নেম, হি ইজ এ টেররিস্ট, a drug dealer, a smuggler, a mafia king. Every country dances at the step of his fingers. He is the most wanted criminal. নিজেকে আবারও আবৃত করলো কালো হট্টির আড়ালে। চোখের নীলাভ দৃষ্টিজোড়া ঢেকে ফেললো চশমা লাগাতে। গাড়িতে উঠে চিরচেনা সেই ঈগল পাখির আংটিটা বের করে তর্জনী আঙ্গুলে পরে নিল আফ্রিদ। চোখে মুখে এক অদ্ভুত পৈশাচিক আনন্দ। তার পরাণ কতটা কথা শুনে তার সবকিছু জানতে এতটা স্টাইলি আমেরিকা পৌঁছে গেল। ন্যান্সি সে লুসিফার এলেন। ইদ্রানের ছবি দেখে শুরু করে এখন পর্যন্ত আগন্তুক সেজে যা যা করেছে সে আর কেউ নয়, মুখোশের আড়ালে থাকা মানুষটি হচ্ছে আফ্রিদে হোসেন। এখন ভয়ঙ্কর নরপিশাচ।
ও অন্ধকারের রাত আসে। রিসার্চ সেন্টার, হলরুম 2। অহরহ গার্ডদের পাশে শব্দে গমগম করছে করিডোর। চারপাশে মৃত্যুর মতো নীরবতা। তবুও প্রতিটি শিরা উপশিরায় টের পাওয়া যায় শীতল ভয়ের প্রবাহ। মুখের কালো মাস্ক, চোখে গাঢ় রঙের চশমা। এই অদৃশ্য আতঙ্ক যেন এক জীবন্ত ছায়ার মতো প্রবেশ করলো রিসার্চ সেন্টারের ভেতরে আফ্রিদি হোসেন, যাকে এখন পর্যন্ত সেন্টারে কেউ দেখেনি। তার ঠিক পিছনে রয়েছে ঈশান। সেও একটা মাস্ক পরেছে। লম্বা করিডোর পেরিয়ে সে এগিয়ে গেল লোহার কপাটে আটকানো সেই সেলে, যেখানে বন্দি মিস্টার আলবার্ট আর মিস্টার কামাল। সেলের ভেতর শীতল বাতাস, অন্ধকারের ভেতর ঝাপসা আলো মিটমিট করছে। মিস্টার আলবার্ট শুয়ে আছেন। গুলির ক্ষত এখনো শুকায়নি। তার মুখের রেখায় মৃত্যুর ছাপ স্পষ্ট। ঠিক তখনই অচেনা কণ্ঠ ছিঁড়ে গিয়ে গুমোট বার্তা, হ্যালো জেন্টলম্যান। কণ্ঠের প্রতিটি অক্ষর যেন বরফ শীতল ছুরির মতো গেঁথে গেল বুকে। হঠাৎ করে দুজন বন্দি বুকের ভেতর কেঁপে উঠল ভয়ের ঢেউ। মিস্টার কামাল কুকড়ে তাকালো আতঙ্কিত নয়নে। তার শ্বাস যেন গলায় আটকে এলো। অথচ মিস্টার আলবার্টের দৃষ্টি ভিন্ন, অতল গহ্বরের মতো গভীর। এতদিন ধরে প্রতারণার শিকার তিনি। এখন আর ভয় পান না, কেবল জানেন এই আগন্তুক মৃত্যু নিয়ে খেলা করে। আর আজকের রাত হতে পারে তাদের ভাগ্য নির্ধারক শেষ রাত। মিস্টার আলবার্ট রাগে গজগজ করে উঠলেন, ইউ ব্লাডি, তুমি এতদিন মিথ্যা বলেছ। সে মোটেও তোমার কাছে বন্দী নয়। মাস্কের আড়ালে থাকা আফ্রিদ হেসে ফেলল। ইউ আর জিনিয়াস মিস্টার আলবার্ট। একমাত্র তুমিই ধরতে পেরেছ সে আমার কাছে নেই। মিস্টার আলবার্ট রাগে গজগজ করে উঠল আবারও। একবার এখান থেকে মুক্তি পাই, এরপর তোমাকে শেষ করে দেব আমি। তুমি তো ভীতু, তাই তো এত বছরে সামনে আসোনি, আর না নিজের পরিচয় দিয়েছ। বাঁকা হাসলো আফ্রিদ, মৃদু স্বরে বলল, যেদিন আমাকে তুমি দেখার সুযোগ পাবে সেদিন তোমার মৃত্যু নিশ্চিত। জেনে রেখো মিস্টার আলবার্ট। গুড বাই। মন্টু দাস আর গোলাম মোস্তফা আবারও দুজনকে বন্দি করে দিল সেলে। মিস্টার কামাল চিৎকার করে বলতে লাগলেন, আমাদের মুক্তি দাও। শুধু তারাই নয়, ভালো সবগুলো সায়েন্টিস্টকে বন্দি করে দিয়েছে সেলে। রিসার্চ সেন্টারের 1 নাম্বার হলে চলে গেল আফ্রিদ। পিছু পিছু ঈশান গিয়েছে। আফ্রিদ তার দিকে তাকাতেই হাতে থাকা ফোনটা এগিয়ে দিল সে। সবে আমেরিকার এয়ারপোর্টে নেমেছে ন্যান্সি। বুকটা ভেতরের উত্তেজনা সামলাতে না পেরে এসেছে ঠিকই, কিন্তু কোথায় থাকবে, কি করবে বুঝে উঠতে পারছে না। এখানে এসে সর্বপ্রথম নাম্বারটা চেঞ্জ করেছে ন্যান্সি। না, জানি না কখন আফ্রিদি হোসেন তাকে খুঁজে নেয়। ফোনের টুংটাং শব্দে আটকে উঠল ন্যান্সি। অপরিচিত নাম্বার থেকে কল আসছে। কি আশ্চর্য, এ নাম্বার আবার কে কল করেছে? হ্যালো, ওরে শাওয়ার নাতি, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, শালি মাতারি একটা, এত বড় কলিজা তোর। নিজের ওপর আসা গালিগুলো শুনে ওষ্ঠ ফাঁক হয়ে এলো ন্যান্সির। বউকে অসভ্যের মতো গালাগালি করা একমাত্র এহসান ছাড়া আর কেউ নয়। আফ্রিদ এহসান, তোমার বাল। নাক মুখ কুঁচকে নিল ন্যান্সি। লোকটা ঠিকই ফোন নাম্বার খুঁজে নিয়েছে। মুখ সামলে কথা বলুন। কেন কল করেছেন? হ্যাঁ, কি সমস্যা? চিরকুট ধরিয়ে দিছি, পড়েননি? আফ্রিদ দাঁতে দাঁত পিষে রাগটা মস্তিষ্কে চাপ প্রয়োগ করছে। রক্তচুষি ডাইনি কোথাকার। শাওয়ার নেইনি আমি তোর সাথে। শালি, একসাথে শাওয়ার না নিয়ে চলে এসেছিস। আর আমার এই তোহফা প্রত্যেক দিন চাই। আই ওয়ান্ট টু ফাক ইউ এগেন ইয়ার। কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে ন্যান্সির। কতটা অসভ্য এই লোক। চুপ করুন বেয়াদব লোক। আল্লাহ আপনার মুখে গজব ফেলতে পারে না। ঠোঁট উল্টে ফেললো আফ্রিদ। ফোনটা স্পিকারে ছিল। ন্যান্সির কথায় হো হো করে হেসে উঠল ঈশান। না, পারে না। তোর খোদা তাআলা আমাকে মোহব্বত করে না। ন্যান্সির আগে গজগজ করে বলল, আমি যা করেছি বেশ করেছি। আপনি কি ভেবেছেন আমি বোকা? আফ্রিদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, অতঃপর বলল, না, তুই বোকা হবি কেন? তুই তো বালপাকনা তাল গাছ। ন্যান্সি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আশেপাশে তাকালো। ততক্ষণ শ্রবণগোচরে ভেসে এলো শীতল কণ্ঠস্বর, পেটে ব্যথা করছে আঞ্জু। সুমসৃণ কপালে দৃঢ় ভাস পড়ল ন্যান্সির। ফেলে চলে এসেছে, তারপরে বলছে পেটে ব্যথা করছে কিনা। মানুষ এত বহুরূপী হয় কিভাবে? এতটা অশ্লীল কিভাবে হতে পারে কেউ? জানোয়ার কোথাকার। পেটে ব্যথা হোক, পিঠে ব্যথা হোক, তাতে তোর সমস্যা কি?
দ্বিতীয়বার কল দিলে মেরে দেব। আফরিদ হেসে ফেলল। ইস মাতারি রে, সহসা তারিফ করতে হয় জানকি বাচ্চা। তুই দেশ ছেড়েছিস তার মানে এটা নয় আমাদের থেকে বেঁচে গেছিস। লাইফ তোর, কিন্তু রুলস আমার। তোর শরীরে যেন একটা ফুলের টোকাও না লাগে। আই রিপিট, একটা ফুলের টোকাও যেন না লাগে। ন্যান্সির আগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, আমার শরীরকে ভালোবাসেন, মনকে না। আফরিদ একপেশে বলল, মন ধুয়ে পানি খাবো আমি? তোর মনের দরকার নাই আমার। বেককলের ঘরে বেককল। ন্যান্সি হা হয়ে গেল। কার সাথে ছিল এতদিন? বেয়াদব লোক একটা। আমি আপনাকে মেরে দেব, খোদার কসম। আর ইউ শিওর যে তুই আমার সাথে লড়তে পারবি? তাহলে চল এক ম্যাচ খেলা যাক। ন্যান্সি স্থির নেত্রে তাকিয়ে আছে দূর আকাশের দিকে। আফরিদ আবারও খ্যাক করে উঠল, চরিত্রহীন মাইয়া, নষ্ট মাইয়া, তুই নষ্ট হয়ে গেছিস। ওষ্ঠকোণে তাচ্ছিলের হাসি ফুটে ওঠে ন্যান্সির। ধরাশায়ী গলায় বলল, যেই ছেড়ে এলাম অমনি চরিত্রহীন হয়ে গেলাম, নষ্ট হয়ে গেলাম। আফরিদ সিগারেটের লম্বা একটা টান দিয়ে আকাশমুখে হয়ে ধোঁয়া ছেড়ে বলল, আমার সাথে যেহেতু শুয়েছিস তাহলে তো নিশ্চয়ই নষ্ট হয়ে গেছিস। তোর কাছে তো আমি নষ্ট পুরুষ। তাহলে আমি ছুঁয়েছি, তুইও নষ্টা। ফোনটা ঠুস করে কেটে সিম কার্ডটা ভেঙে ফেলল ন্যান্সি। আফরিদ যে কোনো সময় তাকে পাকড়াও করার চেষ্টা করবে, কিন্তু ন্যান্সি ধরা দিতে নারাজ। ক্যাফের নিকৃষ্ট এক সত্তা সহিতে সহবাস করা মূর্খতা ছাড়া কিচ্ছু নয়। ঈশান সিসিটিভি ফুটেজ অন কর। ঈশান ঠিক তাই করলো। আমেরিকা এয়ারপোর্টে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে চলেছে সে। মাফিয়া কিং আফ্রিদি হোসেন, সে পারে না এমন কিছু নেই তার কাছে। এয়ারপোর্ট এরিয়া থেকে বেরিয়ে পড়ল ন্যান্সি। আফ্রিদ চুলগুলো খামচে ধরে রাগে ফুসতে ফুসতে বলল, শালি মাতারি রে, থাকবি কোথায়? ঈশান থাকার ব্যবস্থা কর আমার বান্দির। আমার ভোলা ভালা বউটার যে কি হবে? ওষ্ঠ বাঁকিয়ে হাসলো ঈশান। হয়ে যাবে বস। আফরিদ কক্ষ কাঁপিয়ে হেসে উঠল। তার হাসি চোটে সবকিছু যেন থমকে আছে। বিড়বিড় করে আওড়ালো, তুই বোকা না অ্যাঞ্জেলিনা, তুই আমার অতি চালাক বান্দি। আমেরিকা, কুয়াশা মাখা ভোর, আকাশে চারিদিক ঝলমল করে উঠেছে। ডান দিকে নাম না জানা গাছটায় কিছু অতিথি পাখি বসে আছে। মৃদু হওয়া দুলছে গাছের পাতাগুলো। হাড় কাঁপানোই ঠান্ডা। বিল্ডিং আর গাছগুলো যেন ধোঁয়াটে আবরণে জড়ানো। বেডের মাঝখানে শুয়ে আছে ইসমাইলি প্রিন্সেস দৃশা। পাশের বড় কাউচের ওপর বসে আছে লুসিফার এলেন ইদ্রান। অপেক্ষার প্রহর গুনে চলেছে সে। তার প্রিন্সেস নিদ্রা ভঙ্গ হবে কখন? একটুখানি নড়ে চড়ে উঠল স্মাইলি। আধো আধো চোখ মেলে তাকাতেই নজর এলো ফকাফক পরিষ্কার ছাদটা। হাত চলে গেল কপালে। মাথাটা প্রচন্ড রকম ব্যথা করছে তার। হাতে চাপ দিয়ে একটুখানি কষ্ট করে উঠে বসলো স্মাইলি। আকস্মিক চমকে ওঠে লুসিফারকে বসে থাকতে দেখে। তাকিয়ে রইল ক্ষণকাল, অতঃপর ব্যস্ত পায়ে উঠে এসে এগিয়ে গেল তার দিকে। লুসিফার উঠে দাঁড়াতেই বুকে এসে ঝড়ের গতিতে হামলে পড়ে স্মাইলি। আপনাকে খুব বেশি মিস করেছি চার্ম। মিস ইউ টু মাচ প্রিন্সেস। একটুখানি প্রেমের আলিঙ্গন, দুজনের মধ্যে গভীর স্পর্শ। ভালোবাসার এই মুহূর্ত হারাতে চায় না স্মাইলি। যতটা সম্ভব আগলে রাখে লুসিফারকে। সংকুচিত স্বরে বলে ওঠে, আমাকে ছেড়ে যাবেন না চার্ম, প্রমিস করুন কখনো যাবেন না। প্রত্যুত্তরে কিছু বলল না লুসিফার এলেন ইদ্রান। ঘাবড়ালো স্মাইলি। বক্ষ ভাঁজ হতে মুখ তুলে দৃষ্টি ফেল সুদর্শন লুসিফার মুখ পানে। ঝাপসা দৃষ্টি তার। চমকালো স্মাইলি। নিজের চোখ ডলে আবারও দেখার প্রয়াস চালায়, অথচ লুসিফারের মুখশ্রী বাদে কিছু বাকি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছে না সে। আমি আপনাকে দেখতে পাচ্ছি না চার্ম। কি হচ্ছে এটা? আমি দেখতে পাচ্ছি না তো। ধীরে ধীরে লুসিফার সরে যেতে লাগলো। ইসমাইলি প্রাণপণে চেষ্টা চালায় তাকে ধরে রাখতে। চার্ম প্লিজ যাবেন না, আমি একা হয়ে যাব চার্ম, প্লিজ থেকে যান চার্ম। অদ্ভুত সবকিছু। ক্ষণিকের মধ্যে ধোঁয়াশায় মিলে গেল লুসিফার। আধারে ঢেকে গেল সবটা। চোখ গড়িয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল স্মাইলির। চিৎকার করে উঠল সে। বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা অনুভব করছে সে, যা চিৎকারে রূপ নিয়েছে। চার্ম, চার্ম প্লিজ চার্ম, চার্ম। স্মাইলি আর ইউ ওকে? স্মাইলি ওঠো। মিসেস সেনার ডাক শুনে ধরফরিয়ে উঠে বসলো স্মাইলি।
ঘেমে একাকার, তার কানের পাশ বেয়ে ঘাম গড়িয়ে গেল। জোরে জোরে নিঃশ্বাস টেনে নিল সে। এতক্ষণ ধরে ফ্লোরে বসেছিল সে। ইসমাইলি ঠিক সামনে বসে আছে মিসেস অ্যানা। মিসেস অ্যানা ইসমাইলির মা। তার বাবা কয়েক বছর আগে মারা গেছে। বাবা চলে যেতেই নিউজিল্যান্ড থেকে আমেরিকা চলে আসে ওরা। ফ্যামিলি বলতে এখন শুধু ইসমাইলির মা মিসেস অ্যানা এবং আঙ্কেল এজিয়ান ছাড়া কেউ নেই। তুমি কি ঠিক আছো স্মাইলি? মায়ের কণ্ঠে ফের বাস্তবে পা রাখলো স্মাইলি। হ্যাঁ হ্যাঁ মাম্মা, ঠিক আছি আমি। ফাঁকা দুটো ঢোক গেল স্মাইলি। সে কি সত্যি কল্পনা করেছিল? তার চার্ম আসেনি। বুকের হুলস্থুল কাণ্ড যেন ধক করে বেড়ে গেল। তুমি কি পানি খাবে? মিসেস অ্যানা হাত বাড়িয়ে সাইড টেবিলের ওপর থেকে পানির গ্লাস এগিয়ে দিল স্মাইলিকে। ঢক ঢক করে সবটা খেয়ে নিল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে ওঠে, ঠিক আছে মাম্মা, তুমি টেনশন করো না। চিন্তিত হলেন মিসেস অ্যানা। এটা মোটেও ভালো কথা নয়। মেয়েটা তার ভীষণভাবে অসুস্থ। এই অসুস্থ শুরু হয়েছে তার বাবা চলে যাওয়ার পর থেকে। তখন থেকেই বাবাকে অদ্ভুতভাবে কল্পনা করত সে। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর জানতে পারে হয়তো স্মাইলি যারা তার আশেপাশে নেই, যাদের সে খুব মিস করে, তাদেরকে কল্পনা করে সে। হ্যালুসিনেশন হয় তার, যার ফলে বাস্তবতা ভুলে যায় সে। প্রাণপণে চেষ্টা করে সেই কল্পনার মানুষটিকে ধরে রাখতে। প্রথম প্রথম বাবার জন্য পাগলামি করলেও পরে তা কিছুটা ঠিক হয়। তবে এখন ঠিক কাকে হ্যালুসিনেশন করে তা সঠিক জানা নেই। বেডের একপাশে চুপচাপ বসে আছে স্মাইলি। হাতে রয়েছে ফোনটা। হয়তো কারো ফোনের অপেক্ষায় আছে। বিরক্ত বোধ করছে এক সময়। গুটি পায়ে এগিয়ে গেল বেলকুনির দিকে। গ্লাস টেনে রেলিংয়ের ধারে দাঁড়ালো। দৃষ্টি তার আকাশের পানে। আবেশে চোখ বুজে নিঃশ্বাস টেনে নিল সে। পিঠ ছাড়িয়ে যাওয়া চুলগুলো মৃদু হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। আমেরিকার একজন বাসিন্দা। তার জন্ম আমেরিকার। কিছু বছর পরপরই ফ্যামিলি নিয়ে চলে যায় নিউজিল্যান্ড। সেখান থেকে ডিরেক্ট আবারও আমেরিকা। এখন আবার সবকিছু ছেড়ে ছুড়ে ছুটতে হবে তাকে স্পেনে। ভীষণভাবে বিরক্ত সে। মাঝে মাঝে ইচ্ছে করে সবকিছু ছেড়ে ছুড়ে ছুটে যেতে, দূরে চলে যেতে। ওই তো মাসখানেকের জন্য গিয়েছিল। ওই সৌন্দর্য তার চোখে এখনো আটকে আছে। বুক ছিঁড়ে বেরিয়ে এলো একরাশ দীর্ঘশ্বাস। সে কোথাও দীর্ঘদিন থাকতে পারে না। নিঃশ্বাস আটকে আসে তার। মিসেস অ্যানা স্মাইলিকে নিয়ে ভীষণ পজিটিভ। মেয়ের জন্য ঠিক যা যা করতে হবে ঠিক তাই করবেন তিনি। চক্ষুদায় মেলে তাকাতেই নজর এলো সামনের গার্ডেন। চার্ম, আই মিস ইউ সো মাচ ইয়ার। আপনি আমাকে রেখে কোথায় চলে গেলেন? দিস ইজ নট ফেয়ার চার্ম। বিড়বিড় করে আওড়ালো শব্দগুলো। হতাশে ভেতরে পা বাড়ায় সে। নিচে ডাইনিংয়ে খাবার দিয়েছে মিসেস অ্যানা। ইসমাইলি ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি এসো। ইসমাইলি ব্রেকফাস্ট করবে, তাড়াতাড়ি এসো। আসছি মাম্মা। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো সে। আয়নার দিকে তাকিয়ে আছে সে। অতঃপর দ্রুত পায়ে নিচে এলো স্মাইলি। খাবার ইতিমধ্যে সার্ভ করা হয়েছে। চেয়ার টেনে বসলো সে। মলিন মুখ করে চুপচাপ খেয়ে যাচ্ছে। আর চোখে তাকালেন মিসেস অ্যানা। আরে ওকে স্মাইলি? হ্যাঁ। তুমি কি ঠিক আছো? হ্যাঁ মাম্মা, ঠিক আছি তো। আমার কি হবে? আমি তো ঠিক আছি। মুখ অব্দি চাদর দিয়ে ঢেকে রেখেছে ন্যান্সি। ক্লান্ত সে। তাকে চোখ ভরে দেখছে আফরিদ। একটু পরপর হেসে বলছে, তুই ভীষণ সুন্দর। ন্যান্সি খুব একটা গুরুত্ব না দিয়ে শুয়ে রইল। আকস্মাৎ তাকে ডেকে তুলে আফরিদ। ধরপড় করে ওঠে ন্যান্সি। কি হলো, ঘুমাতে দিচ্ছেন না কেন? আফরিদ বাঁকা হেসে বলল, পানি খাওয়া। কপাল কুঁচকে এলো ন্যান্সির। তার সাইড টেবিলের ওপর পানি রাখা, অথচ নিজে না নিয়ে হুকুম মারছে, আপনি নিজে গিয়ে খান, পারবো না দিতে। আফরিদ চাপা রাগ দেখিয়ে বলল, দিবি কি না? ন্যান্সি অসহায় চোখে তাকায় তার দিকে। হাঁটতে পারছি না তো, নিয়ে নিন না। আফরিদ একগাল হেসে বলল, কোলে নেই। রাগে গজগজ করে উঠল ন্যান্সি। আমাকে কোলে নিতে পারবেন, কিন্তু নিজে গিয়ে পানি খাবেন না, তাই তো? আকস্মাৎ আফরিদ ছাপিয়ে পড়ে ন্যান্সির ওপর। যা শালি, খাবো না পানি, এখন তোকে খাবো। আফরিদ প্লিজ লিভ মি, আমি আপনাকে সহ্য করতে পারছি না। আফরিদ চোখে হাসে। আলগোছে পিঠ টেনে দু হাতে আঁকড়ে ধরে শোয়া থেকে ন্যান্সিকে শুদ্ধ নিয়ে উঠে বসলো। নগ্ন দেহে একে অপরের সহিত লেপ্টে আছে তারা। আফরিদ
শুনে না আর না তাকে ছাড়ে। প্রথমবারের মতো ন্যান্সিকে এতটা কাছে পেয়ে পাগল প্রায়। ন্যান্সি আফ্রিদের উন্মাদনা দেখে অস্থির হচ্ছে। কেন এতটা অস্থিরতা তার? আফ্রিদ আরো ঘনিষ্ঠ হয়, বাহ্যিক আবরণ ভেদ করে প্রবেশ করে ন্যান্সির অন্দরমহলে। আকস্মিক চেঁচিয়ে উঠল ন্যান্সি। আফ্রিদ! শোয়া থেকে উঠে বসল ন্যান্সি। ঘেমে একাকার অবস্থা মেয়েটার। এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। ও স্বপ্ন না, এগুলো তো বাংলাদেশে হয়েছিল। আফ্রিদ এহসান এসেছিল তার কাছে, খুব কাছে, যতটা কাছে এলে একে অপরের নিঃশ্বাস গোনা যায়। ন্যান্সি উল্টো হতে কপালের ঘাম মুছে নিল। একটা ফ্ল্যাটে রয়েছে ন্যান্সি, মাত্র কয়েকটা দিনের জন্য। এই তো এয়ারপোর্ট থেকে বের হতে একটা মেয়ের সঙ্গে দেখা হয় তার। রিপা নাম মেয়েটার। মেয়েটা ভীষণ ভালো, সেও বাংলাদেশ থেকে এসেছে। ন্যান্সির সাথে তার পরিচয় হতে মেয়েটা তাকে নিজের ফ্ল্যাটে থাকতে বলল। এমনিতেই ন্যান্সির আপাতত থাকার জায়গা নেই, যে কোনোভাবে এখানে থাকতে হবে। ফোনটা টুং শব্দ করে ন্যান্সি যেটা তুলে নিল। আরও একবার নতুন নাম্বার থেকে ফোন এসেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, বেবি গার্ল। আগন্তুক আফ্রিদ হোসেন, যাকে আগন্তুক হিসেবে চিনে ন্যান্সি। ভয়েস মডুলেশন, বহুরূপী কণ্ঠে কথা বলার নিদারুণ গুণ রয়েছে আফ্রিদ হোসেনের। বলতে বোঝায় কথা বলার সময় নিজের কণ্ঠস্বরকে সচেতনভাবে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করার ক্ষমতা। সহজ করে বলল, একই মানুষ যখন পরিস্থিতি, আবেগ বা প্রয়োজন অনুযায়ী নিজের কণ্ঠে উচ্চ নিম্ন গতি, জোর, নরম, কঠিন ভাব বদলাতে পারে, সেটাই ভয়েস মডুলেশন। আপনি আপনি আমাকে কল করেছেন কেন? আফ্রিদ হাসে, কণ্ঠস্বরেরও ক্ষীণ করে বলল, বেবি গার্ল, তোমার তো এক্ষুনি যাওয়া উচিত, তাই না? সত্যিটা জানবে না? কথাটা বলতে বলতে পরনের শার্টটা খুলল আফ্রিদ। তার ঠিক সামনে নিজের রুমে একটা ফটো ফ্রেম লাগানো। ন্যান্সির সাথে কটেজে যাওয়ার পর সে যে অফ হোয়াইট গ্রাউন্ড পরে ছবি তুলেছে, তার মধ্যে থেকে একটা ছবি এখানে টাঙিয়েছে আফ্রিদ। এক হাতে ফোন, অন্য হাতে ওয়াইনের গ্লাস। ন্যান্সি এই আগন্তুককে জানতে চায়। এই লোকটা সেদিন হুডি পরেছিল। যদি পুরুষ হয়ে থাকিস তবে আমার সামনে আয়। তুই আমার পরিবারকে শেষ করে দিয়েছিস। ফোনটা হোল্ড করলো আফ্রিদ। ভীষণ হাসি পাচ্ছে তার। বউ তার চটে গেছে। যদি সে সামনে যায় তাহলে বউ তার কেঁদে বন্যা বানিয়ে দেবে। পরক্ষণে নিজেকে সামলে আবারও বলে ওঠে, রিল্যাক্স বেবি গার্ল, তাড়াতাড়ি ওঠো আর নিজের টেবিলের ওপর দেয়া ঠিকানায় চলে যাও। ন্যান্সি চকিতে বিছানা ছেড়ে নেমে টি টেবিলের কাছে গেল। একটা ঠিকানা দেয়া আছে এখানে। সেই লোকটা যে ছবিটা রেড স্যালান ম্যানরে দেখেছিল ন্যান্সি, সেদিন থার্ড ফ্লোরে সিন্ধুকে অনেকগুলো ছবি পেয়েছে। ন্যান্সি তাদের মধ্যে এটি একটা। একজন ডক্টর। সত্যি করে বলুন তো, কে আপনি? কেন এসব করছেন? উত্তর করলো না আফ্রিদ। চাট করে ফোনটা কেটে দিল। ব্যস্ত হাতে ফোনটা অফ করা হয়েছে। ন্যান্সি বারংবার ট্রাই করেও পাচ্ছে না। ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিল আফ্রিদ। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। পিঠে অসংখ্য নখের আঁচড়, এগুলো তার বান্দির দেয়া। পরাণের তীব্র বুকের ধুকপুকানি শুনে নিয়েছে আফ্রিদ। আয়নায় নিজেকে এক নজর দেখে ফের দেয়ালে টাঙানো ছবিটির দিকে এগিয়ে গেল। হাত বাড়িয়ে ন্যান্সির ঠোঁট ছুঁয়ে বলল, প্রেমে কি পোড়ানোই? না পোড়াচ্ছিস পরাণ, নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে তুই ছাড়া। কবে এত আপন হলি বলতো? দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে দ্বিতীয়বারের মতো নিজের আরও একটি ফোন তুলে নিল আফ্রিদ। একই নাম্বারে কল করলো ন্যান্সিকে। এবারেও কল ধরে ন্যান্সি। হ্যালো, আবার কেন কল করেছেন? কি চাই? কে আপনি? আমি তো ইলিগ্যাল না লিগ্যাল ভাতার বলছি বান্দি। এহেন জবাবে স্তম্ভিত ন্যান্সি। বেহায়া লোকটা আবার কল করেছে? কেন কল করেছেন? আফ্রিদ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, আমি তোকে রাতে খুব মিস করেছি পরাণ। ন্যান্সি আমতা আমতা করে বলল, সেই মিস করার কারণে কি গলার দড়ি দেননি এখনো? সেই মিস করার কারণে কি গলায় দড়ি দেননি এখনো? আফ্রিদ একগাল হেসে কাবার থেকে শার্ট বের করে ফোনটা কোনো রকমে চেপে বলল, যা দুষ্টু, কি বলে? আমি গলায় দড়ি দিলে তোকে আদর করবে কে? তখন তুই আমাকে রাতে মিস করবি। ন্যান্সি নির্বিকার। সে কখনোই পারবে না আফ্রিদের সাথে কথায়। কিয়ৎক্ষণ চলল নীরবতা। সেই নীরবতা ভেঙে আফ্রিদ বলে ওঠে, অ্যাঞ্জেলিনা শোন। কি? তোর ওইটা ভীষণ সুন্দর। ন্যান্সি বাকরুদ্ধ। কিসের কথা বলছে পাগল? মানে? তোর ওইটা মারাত্মক। শুষ্ক ঢোক গেল ন্যান্সি।
হাত পা শিরশির করছে। কি বলছে এটা কি? ওইটা সুন্দর মানে? আফ্রিদ খুব ক্ষীণস্বরে ঘোর লাগা কণ্ঠে আওড়ালো। তো রিনারের ফিতে দিয়ে বানানো প্রতিটা ব্রেসলেট সুন্দর, সবকিছু ফেলে গেছিস। এগুলো দিয়ে ব্রেসলেট বানিয়ে ফেলেছি। চোয়াল ঝুলে এলো ন্যান্সির। আহামুকের মতো বসে রইল সে। আমার তোকে ভীষণ রকমের করতে মন চাচ্ছে। ন্যান্সি হতাশ, সে পারবে না। ছেড়ে দে মা, কেটে বাঁচি। আফ্রিদ আবারও মলিন মুখ করে বলল, লিঙ্গ চেঞ্জ করে দিলি কেন? বলবি ছেড়ে দে বাপ, কেঁদে বাঁচি। প্লিজ প্লিজ আমাকে কল করবেন না। আই হেট ইউ বাট আই লাভ ইউ বান্দি। তোরে পাইলে রে কি যে করব। কল কেটে দিল ন্যান্সি। রাগ হচ্ছে তার, কিন্তু সহসা আবারও ফোন এলো। ন্যান্সি রিসিভ করতেই আফ্রিদ শুধোয়, কি করতে চাইছিস তুই? ন্যান্সি তাচ্ছিলের হাসি টেনে বলল, বলছিলেন না রাজ্য আপনার, রাজত্ব আমার। এবার রাজত্ব কায়েম করার প্রচেষ্টা এহুসান। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সি। অতপর ফোনটা বন্ধ করে সিমটা খুলে ফেলল ন্যান্সি। ফোন হাতে আফ্রিদ গা দুলে হেসে উঠল। আমার জানকি বাচ্চা, একটু ছুলে আফ্রিদ আফ্রিদ বলে চিৎকার করিস। তোকে কোথায় লুকিয়ে রাখি বলতো? আপনি এক্ষুনি ইলহাম আপুকে এনে দিন। কিরমিরে কথা বলে উঠলে তিতলি। তার চিৎকারে মুখ চেপে ধরে ঈশান। রাগান্বিত স্বরে বলে, বেয়াদব মেয়ে একটা, তুমি গিয়ে নিয়ে আসো। তিতলি নিজেকে কোনো রকমে ছাড়িয়ে হিসিয়ে বলল, খালি ছোঁয়ার ধান্দা তাই না? এই শুনেন, আমাকে ছুতে এলে আপনার কালামানিক কেটে দেব। ঈশান হো হো করে হেসে উঠল। তোমাকে এত কষ্ট করতে হবে না সোনা, আমার আগে ভাগেই খাতনা করা হয়ে গেছে। তোমাকে কষ্ট করে কাটতে হবে না। লজ্জায় কান দিয়ে রীতিমতো ধোয়া বেরোতে লাগলো তিতলির। খ্যাক করে উঠল সে। বেশরম লোক, চুপ করেন। ছি, এসব বলতে লজ্জা করে না? ঈশান 32 পাটি দাঁত বেরিয়ে বলল, তোমার যদি খাতনার কথা বলতে শরম না লাগে, তাহলে আমার খাতনা করা আছে বলতে শরম করবে কেন রংপুরের মাইয়া? তিতলি এক মুহূর্ত দাঁড়ালো না, বেরিয়ে গেল। কি লাগামহীন লোকটা। শেষে কিনা বলছে কষ্ট করতে হবে না, খাতনা করা আছে। কাঠের তৈরি সেই ভগ্নপ্রায় বাড়িটা যেন সময়ের ভারে নুয়ে পড়েছে। দীর্ঘদিনের অযত্ন আর অবহেলায় চারিদিক জীর্ণতার ছাপ স্পষ্ট। কাঠে জমে থাকা শ্যাওলা আর ফাটল ধরা। তার ঠিক কিছুটা দূরে সারি সারি বাড়ি দাঁড়িয়ে আছে। সেসব বাড়ির জানালায় মৃদু আলো, উঠোনে শুকোতে দেয়া কাপড়, আর দরজার আড়াল থেকে উঁকি মারা কৌতূহলী চোখ, সব মিলিয়ে যেন সেখানে জীবনের উপস্থিতি স্পষ্ট। ন্যান্সি সেদিকেই পা বাড়ায়। হাতে শক্ত করে ধরা একটা পুরনো ছবি। ছবিতে সে নিজেই আছে, কিন্তু পাশে রয়েছে এক অপরিচিত পুরুষ। পরিচয় নেই, স্মৃতিও নেই, তবুও ছবিটাই তাকে টেনে এনেছে এখানে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে মন জেগে ওঠে অজানা কৌতূহল আর অদ্ভুত শূন্যতা। কে এই মানুষ? কেন তাদের ছবি একসাথে? উত্তর খুঁজে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় তাকে অপরিচিত সেই বাড়িগুলোর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ওয়েল, could you tell me if he still live in this house? Actually, from the condition of the house, it seems like no one has lived here for a long time. বৃদ্ধা মহিলা মৃদুস্বরে বললেন, No one has lived here for many years, and the one who used to live here has probably moved to Spain. Spain? কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল ন্যান্সির। Yes, because he did say that he lived in Spain. ন্যান্সি স্থির নেত্রে তাকিয়ে আছে। তাহলে আমেরিকা এসে কি লাভ তার? সেই ঘুরে ফিরে তো আবার স্পেনের সাথে সবটা জুড়ে যাচ্ছে।